আলাইকুম সবাইকে, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরইউ মিশনের ম্যাথ ক্লাসে, ম্যাথ এবং ফিজিক্স ক্লাসে। তোমাদের সাথে আছি আমি মেহরুন্নিসা রিঙ্কি, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ম্যাথ ক্লাসে, ম্যাথ এবং ফিজিক্স ক্লাসে। তোমাদের সাথে তোমরা হচ্ছে বোর্ডটা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ নাকি, আর আমার সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, এটা সবাই একটু কমেন্টে জানাও। সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি, একটু সবাই কমেন্ট করো। কথা বলতে থাকো। সবাই হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা হচ্ছে আরেকটু ওয়েট করে, আর 1 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করে দিব। বোর্ডটা ঠিকঠাক মতো দেখা যাচ্ছে নাকি, সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, একটু কমেন্টে জানাও। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আমাদের যে কোর্স আছে আরইউ এন্ড জিএসটি, ওটার আরইউ স্পেশাল হচ্ছে আমরা ম্যাথ এবং ফিজিক্স কোশ্চেন অ্যানালিসিস করব। সো আমরা হচ্ছে বিগত বছরে যেসব কোশ্চেন ফ্রিকোয়েন্টলি আসছে এবং যেসব টপিক হচ্ছে এবারের ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সেগুলো হচ্ছে আজকে আমরা দেখার চেষ্টা করব। এবং কোশ্চেনের কি কি ভেরিয়েশন হতে পারে, এক কোশ্চেন থেকে তোমাকে কতটুকু ডিপ লেভেলে এই টপিক থেকে কোশ্চেন আসতে পারে, সেটাও আমরা ডিসকাস করার ট্রাই করব। সো ক্লাসটা হচ্ছে সবাই একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আমরা হচ্ছে ক্লাসটা শুরু করছি। তোমরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই। এটা হচ্ছে জটিল সংখ্যা থেকে, জটিল সংখ্যার যে ধারা থেকে আসছে কোশ্চেনটা। সো ফার্স্ট কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও সবাই, তারপরে হচ্ছে আমি কোশ্চেন সলভে যাব। সবাই একটু 1 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দিয়ে দাও। অলরেডি একজন কমেন্ট করেছে যে 1 ডি হবে অ্যান্সার, বাকিরাও একটু অ্যান্সার করার ট্রাই করো। আজকের কোশ্চেনগুলো যদি প্র্যাকটিস করো তুমি, একে তো তোমার হচ্ছে প্র্যাকটিস হবে, সাথে তুমি কিন্তু তোমার এই সামনে যে পরীক্ষা আছে আর কিন্তু বেশি দিন বাকি নাই, অলমোস্ট 1 মাসের মতো আছে। সো তোমার প্রিপারেশন কতদূর সেটাও কিন্তু তুমি যাচাই করতে পারবা যদি কোশ্চেনগুলো কারেক্টলি সলভ করতে পারো। সো হচ্ছে সবাই ক্লাসের সাথে সাথে তুমি নিজে ট্রাই কর যে কোশ্চেনগুলো কিরকম, মানে কিভাবে তুমি ইজিলি সলভ করা যায়, কত তাড়াতাড়ি সলভ করতে পারো। সো দেখো ফার্স্টে যে কোশ্চেনটা আছে আমাদের, এটাতে আই স্কোয়ার ইকুয়াল -1, আর এখানে আমার একটা রাশি দেওয়া আছে, সেটা হচ্ছে সামেশন কে 1 থেকে 100 পর্যন্ত আই টু দি পাওয়ার কে এর মান কোনটি। এটা হচ্ছে একটা সিরিজ, যেমন হচ্ছে আই টু দি পাওয়ার 1 থেকে শুরু হবে, আই এর পাওয়ার 1 থেকে শুরু হচ্ছে, তাহলে কি হচ্ছে আই টু দি পাওয়ার 1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস হচ্ছে আই টু দি পাওয়ার 100। এখানে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যাবে।
সো দেখো আমাদের যখন এরকম ধারাগুলো থাকবে, সর্বপ্রথম আমরা যেটা করা ট্রাই করব সেটা হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে পদ সংখ্যা বের করা ট্রাই করব। তোমরা তো ছোটবেলায় পড়ে আসছো। সো পদ সংখ্যা আমি কিভাবে বের করবো, শেষ পদ মানে শেষ পাওয়ারটা হচ্ছে আমার 100 আর প্রথম পাওয়ারটা হচ্ছে 1। সো পদ সংখ্যা হবে হচ্ছে আমার 100 - 1 + 1। তার মানে কি 100 - 1 হচ্ছে 99, 99 + 1 হচ্ছে 100। তার মানে আমার টোটাল এখানে পদ আছে কয়টা, 100টা পদ আছে। আর তোমরা নিশ্চয়ই জানো যে জটিল সংখ্যার ক্ষেত্রে মানে জটিল সংখ্যার এই সিরিজগুলোর ক্ষেত্রে আমার যে পরপর 4টা ক্রমিক পাওয়ার যদি থাকে সেক্ষেত্রে সেগুলোর যোগফল আসে 0। কথাটা আমি একটু ভেঙে বলি। ধরো এখানে আছে হচ্ছে i⁴, i⁴1, i³ প্লাস i⁴। এটা কিন্তু ক্রমিক পাওয়ার, সরি i2 আর এটা হচ্ছে i3। তার মানে 0 1 2 3 পাওয়ার গুলা কিন্তু ক্রমিক। সো 4টা পাওয়ার আমি নিয়ে যখন কাজ করব তাহলে কি আসতেছে, i⁴0 তো হচ্ছে 1, i⁴1 তো i² এর ভ্যালু আমাদের কত এখানে কিন্তু দেওয়াই আছে, i² এর ভ্যালু সেটা হচ্ছে -1 আর i³ এর ভ্যালু জানি হচ্ছে আমরা -i। সো -i + i আর -1 + 1 কিন্তু কাটাকাটি যাচ্ছে। সো যেটা বলছিলাম যে প্রথম মানে যে কোনো 4টা ক্রমিক পাওয়ারের আই এর পাওয়ার যে কোনো 4টা ক্রমিক সংখ্যা যদি হয় সেক্ষেত্রে সেগুলোর যোগফল আসবে হচ্ছে 0। সো এইটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। তার মানে দেখো আমার এখানে পদ সংখ্যা আছে কয়টা, 100টা কিন্তু পদ আছে। সো 100টা পদকে কিন্তু আমি যদি 4 দ্বারা ভাগ করি, 4 দ্বারা ভাগ করলে আসতেছে কত, 25, মানে ভাগশেষ আসতেছে আমার 0। সো ভাগশেষ যদি 0 আসে সেক্ষেত্রে তোমার কিন্তু এই ধারাটার যে যোগফল সেটাও আসবে 0। তার মানে কি বললাম, মানে হচ্ছে এটা দাঁড়াচ্ছে যে আমি এই যে ধারাটা আছে এটাকে আমি 25টা 4টা করে 25টা গ্রুপে ভাগ করতে পারবো যেগুলোর ইন্ডিভিজুয়াল যোগফল আসবে 0। সো পুরো সিরিজটার যোগফলই আসতেছে 0। এখন আসি যদি আমার ভাগশেষ এখানে তো 0 আসে তার মানে অ্যান্সারটা হচ্ছে 0। আমার যদি এখানে পদ সংখ্যা ধরো 98টা থাকতো সেক্ষেত্রে আমি কি করতাম, এখানে তো আমার 100টা আছে ইজিলি মিলে গেছে, যদি 98টা থাকে সেক্ষেত্রে আমি কিন্তু 4 দ্বারা ভাগ করবো, 4 24 হচ্ছে 96, সেক্ষেত্রে আমার ভাগশেষ থাকবে কত, ভাগশেষ কিন্তু 2 থাকতেছে। সো এইরকম কেসগুলো যখন হচ্ছে তোমার ভাগশেষ থাকবে, ভাগশেষ যখন থাকবে আমার যেহেতু ভাগশেষ আছে 2, সো আমি যেটা করব যে প্রথম যে 2টা পদ থাকবে সেই 2টা পদ নিয়ে আমি কাজ করব, বাকি কোনো পদ আমি কাউন্ট করব না। তখন এটা রেজাল্ট আসতো i⁴1 মানে i² হচ্ছে -1, তখন ওই সিরিজটার যোগফল আসতো হচ্ছে i-1। সো তোমার এখানে যদি ভাগশেষ থাকে 2 তুমি প্রথম 2টা পদ রাখবা, বাকিগুলা বাদ দিয়ে দিবা। যদি থাকে 3 প্রথম 3টা পদ রাখবা, বাকিগুলা বাদ দিয়ে দিবা। যে 3টা পদ তুমি যোগ বিয়োগ করে অ্যান্সারটা বের করা ট্রাই করবা। হোপফুলি সবাই এটা বুঝছো। এরপরের কোশ্চেনটাও আসছে জটিল সংখ্যা থেকে। আচ্ছা এরপরের কোশ্চেনটারও অ্যান্সার দাও সবাই, এটাও জটিল সংখ্যা থেকে আসছে। আচ্ছা শুধু একজনই কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে, বাকিরাও একটু দাও। হচ্ছে একটা জটিল সংখ্যা দেওয়া আছে z = 1 - i / 1 + i। এখানে হচ্ছে আমার যে z এর ইমাজিনারি পার্টটা আছে সেটা কোনটা হবে সেটা জানতে চাওয়া হয়েছে। সো এটাকে আমার প্রথমে যা করতে হবে যে আমার যে জটিল সংখ্যাটাকে আছে এটাকে ধরো আমার যদি জটিল সংখ্যাটা এটা না থেকে এরকম যদি আমার একটা জটিল সংখ্যা থাকতো a + ib / c + id। সো এটাকে আমি হচ্ছে 2টা পার্টে অবশ্যই ভাগ করতে পারবো, একটা হচ্ছে আমার জটিল বাস্তব পার্ট আর একটা হচ্ছে কাল্পনিক বা জটিল পার্ট যেটা। সো প্রথম যে 2টার ক্ষেত্রে আমরা হচ্ছে এটা একটা শর্টকাট দিয়ে সলভ করব। তোমরা নিশ্চয়ই জানো ম্যাথগুলো কিভাবে সলভ করতে হয়। তো আমার নর্মালি আমরা যেটা করি যে আমি হচ্ছে এই যে লব মানে হরের অনুবন্ধী দ্বারা হচ্ছে উপরে আর নিচে মাল্টিপ্লাই করে তারপরে হচ্ছে আমরা যোগ বিয়োগ করে বের করা ট্রাই করি যে এটার বাস্তব পার্টটা কোনটা কাল্পনিক পার্টটা কোনটা। সো এত ঝামেলাতে আমরা আসলে যাব না, আমরা একটু শর্টকাটে করার ট্রাই করব। দেখো সেটা কিভাবে করব, আমার জটিল পার্ট আর বাস্তব মানে জটিল পার্ট আর বাস্তব মানে বাস্তব অংশ আর জটিল অংশ 2টার ক্ষেত্রে নিচে যেটা থাকবে নিচেরটা হচ্ছে ফিক্সড, সেটা হচ্ছে c² + d²। এটা থাকবে নিচে থাকবে c² + d²। এই যে এটার মানে সহগ 2টা নিয়ে আমি কাজ করতেছি, বাস্তব পার্টটা আর জটিল পার্টটার। আচ্ছা এখন আসি উপরে কি হবে। উপরে দেখো বাস্তব পার্টটার ক্ষেত্রে তুমি হচ্ছে উপরে নিচে মাল্টিপ্লাই করে যোগ করবা। উপরে নিচে মাল্টিপ্লাই করলে কি হয়, ac প্লাস হচ্ছে bd। আচ্ছা এখন আসি হচ্ছে এটার ক্ষেত্রে জটিল অংশটার ক্ষেত্রে হচ্ছে আড়াআড়ি গুণ করব।
জটিল অংশটার ক্ষেত্রে কি বললাম, আর আর গুণ করব। ফার্স্টে হচ্ছে কি আসবে, বিসি মাইনাস আসবে হচ্ছে এডি। কি বললাম, জটিল অংশটার ক্ষেত্রে হচ্ছে আমার কি থাকতেছে, নিচে তো সবসময় হচ্ছে বাস্তব অংশ বলি আর জটিল অংশ বলি, নিচে কিন্তু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারই থাকবে। উপরের ক্ষেত্রে উপরে যখন বাস্তব অংশ নিয়ে আমি কাজ করব তখন জাস্ট উপরে উপরে মাল্টিপ্লাই করব, উপরে নিচে মাল্টিপ্লাই করব, এসি প্লাস বিডি। আর জটিল অংশের ক্ষেত্রে আমি হচ্ছে আর আর মাল্টিপ্লাই করব, ফার্স্টে হচ্ছে বিসি তারপরে হচ্ছে মাইনাস এডি। এখন আমরা এটা সলভ করব এই ফর্মুলা দিয়ে। দেখো কি আসে, 1 মাইনাস আই 1 প্লাস আই। আচ্ছা, এখন আমার হচ্ছে কি লাগবে, জাস্ট ইমাজিনারি পার্টটা কিন্তু লাগবে, মানে জটিল অংশটা লাগবে। সো সেক্ষেত্রে আমি যেটা করব, আমি এইটুকু যা নিয়ে কাজ করব, মানে নিচে তো সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার থাকবে, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত আসতেছে, 2। আচ্ছা, এখন আসি হচ্ছে আমি কি বললাম যে আমরা হচ্ছে আর আর মাল্টিপ্লাই করব, তাহলে এখানে বাস্তব অংশের সহগ কত, -1, আর এখানে আছে হচ্ছে 1, -1 ইন্টু 1 হচ্ছে -1, মাইনাস তারপরে এইটুকু গুণ করব, এটা আর গুণ করব, 1 ইন্টু 1 কত 1, তাহলে মাইনাস, আর এখানে তো আই থাকবে যেহেতু এটা হচ্ছে ইমাজিনারি পার্ট, তার মানে -2 ডিভাইডেড বাই 2 ইন্টু আই, তাহলে কি থাকতেছে, শুধু মাইনাস আই থাকতেছে হচ্ছে আমার এটা জটিল অংশটা। তাহলে এখানে দেখো, এখানে কি জানতে চাওয়া হচ্ছে, ইমাজিনারি পার্ট কোনটা, তার মানে ইমাজিনারি পার্ট এখানে কোনটা হচ্ছে, ইমাজিনারি পার্টটা হচ্ছে আমার বি মাইনাস আই। আচ্ছা, এটা কি সবাই বুঝছো? এই টাইপের ম্যাথগুলো কিন্তু অনেক আসে, যেমন এরকম তোমাকে একটা জটিল সংখ্যা দিয়ে সেটাকে হচ্ছে এই এ প্লাস আই বি এই আকারে কনভার্ট করতে বলে, তারপরে সেখান থেকে তোমাকে বলে এখানে হচ্ছে জটিল অংশ কোনটা বাস্তব অংশ কোনটা। সো সবাই হচ্ছে যদি বুঝে থাকো তাহলে হচ্ছে ক্লিয়ার কমেন্ট করো। এই পার্টটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে নাকি, 2 নম্বর যেটা বুঝাইলাম শর্টকাটটা সেটা। আচ্ছা, ক্লাস দেখতেছে অলমোস্ট 30 জনের মতো, বাট কমেন্ট আসলে একজনই করতেছে। সো রেসপন্স না ভালো না আসলে কিন্তু ক্লাস নিয়ে কন্টিনিউ করব না। আচ্ছা, সুলতানা কমেন্ট করেছে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই। নেক্সটটাতে একটা ইন্টিগ্রেশন থেকে আসছে, সেটা হচ্ছে 0 to 1 ln x plus 1 ডিভাইডেড বাই x plus 1 dx কোনটি। সো এটার অ্যান্সার দাও সবাই। জিরো টু ওয়ান ln x plus 1 ডিভাইডেড বাই x plus 1 কোনটি। আচ্ছা, অরুবা তাসনিম লিখেছে ক্লিয়ার, সাদিয়া ফ্রেন্ড লিখেছে জি। আচ্ছা, দেখো আমরা হচ্ছে কিন্তু একটা ইন্টিগ্রেশনের একটা জানি যে f of x f dash x dx, মানে হচ্ছে আমার যে হর আছে, হরের ডিফারেন্সিয়েশনটা যদি লবে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের হচ্ছে যে ফর্মুলা সেটা হচ্ছে ln f of x। কি বলছি, হরের যে হরের ডিফারেন্সিয়েশনটা যদি লবে থাকে সেক্ষেত্রে আমি যেটা লিখতে পারবো সেটা হবে হচ্ছে ওই মানে ইন্টিগ্রেশনটার ভ্যালু হবে ln f of x plus c। সো এইটা যদি একটু খেয়াল করো দেখবা এই ম্যাথটাতে যেটা আছে যে ln x plus 1 ডিভাইডেড বাই x plus 1 dx। আচ্ছা, সো আমরা কি জানি ln x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি হচ্ছে 1 বাই x। সো এটাকে কিন্তু আমি দেখো ln x plus 1 ইন্টু 1 বাই x plus 1 dx, যেটা মানে কি এই যে ln x plus 1 এটার ডিফারেন্সিয়েশনটাই কিন্তু এটা 1 বাই x plus 1, তার মানে এটাকে আমরা কি বলতে পারি বলো তো। আচ্ছা, তাহলে দেখো এটা কিসে পড়তেছে, আমি যদি এটাকে লিখি এভাবে যে ইন্টিগ্রেশন ln x plus 1 ইন্টু ডি অফ ln x plus 1। আচ্ছা, তাহলে দেখো এখন আমি যেটা করব, এটাকে কিন্তু এখন আমরা যদি x কনসিডার করি, লাইক এরকম যদি থাকে না আমাদের x dx, এটাকে যদি এখন আমি x কনসিডার করি আর এটাকে যদি x কনসিডার করি তাহলে কি আসতেছে x dx। x dx এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, x স্কয়ার বাই 2। সো এখন আমি x কোনটাকে ধরছি, x কিন্তু আমি ধরছি হচ্ছে ln x plus 1 কে। সো এটাকে আমি কি লিখতে পারবো, ln
কি অবস্থা। আচ্ছা আমি একটু মুছে দেই। তাহলে দেখো এখন আমি কি লিখতে পারতেছি, এটাকে আমি কি লিখতে পারবো, যে এটাকে যেহেতু আমি এক্স ধরছি, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন আমরা কি জানি, এক্স স্কোয়ার বাই 2। সো এটাকে লেখা যাবে হচ্ছে লন এক্স প্লাস 1 এই হোলটার স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর লিমিট আছে কত, লিমিট আছে কিন্তু 0 থেকে 1। তাহলে এখন যদি জাস্ট লিমিটটা বসাই দাও তাহলে কিন্তু তোমার অ্যান্সার চলে আসতেছে। 1 যদি বসাই তাহলে 1 প্লাস 1 কত, লন 2 তার স্কোয়ার, লন 2 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস, আমি তো আপার লিমিট নিয়ে কাজ করছি, এখন যদি লোয়ার লিমিট নিয়ে কাজ করি তাহলে এখানে যদি বসাই 0 প্লাস 1 কত, লন 1। আমরা সবাই জানি লন 1 এর মান হচ্ছে 0। সো আমার আলটিমেটলি আর কোনো কিছু নিয়ে কাজ করা লাগবে না। সো আমার এই যে ইন্টিগ্রেশন সেটার ভ্যালু আসতেছে কত, লন 2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2। এখন আমাকে বলো সবাই অ্যান্সার কোনটা দেখি। আচ্ছা 3 এর অ্যান্সার দিছে বি, হাফ লন 2। দেখি বাকিরাও একটু সবাই কমেন্ট করো। আচ্ছা এখানে হচ্ছে কি একটু আই গেস প্রিন্টিং মানে স্লাইডে উঠাতে ভুল হয়েছে ওর, হাফ, এটাই হবে, অপশনটা হচ্ছে ডি হবে। হাফ লন 2 কেন হবে না, দেখো আমার এখানে কিন্তু অলরেডি একটা হাফ আছে। সো এটাকে যদি আমার সামনে আনতে হয় তাহলে এটা কি হচ্ছে 2 ইন্টু হাফ ইন্টু লন 2, তার মানে 2 2 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কিন্তু আমার শুধু লন 2 হবে, কিন্তু শুধু লন 2 যেহেতু অপশনে নাই তাহলে নিচের অপশনটা একটু ভুল আসছে, সেটা হচ্ছে হাফ লন 2 হোল স্কোয়ার। সো তোমরা যারা বি অ্যান্সার দিচ্ছিলে তোমাদের অ্যান্সার কিন্তু হয় নাই, 3 এর বি যারা দিচ্ছ। যদি আমার শুধু লন 2 রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু আমার 2টা সামনে আনতে হবে, নিচে অলরেডি কিন্তু একটা 2 আছে, তাহলে 2 2 কাটাকাটি যাবে, থাকবে কিন্তু শুধু লন 2। যেহেতু লন 2 অপশনে নাই, এটাতে একটু মিস্টেক হয়েছে, স্লাইডে উঠে নাই পুরাটুকু, তাহলে অ্যান্সারটা হচ্ছে আমার হাফ লন 2 হোল স্কোয়ার। আচ্ছা এটা কি বুঝছো ইন্টিগ্রেশনটা? যদি বুঝে থাকো তাহলে ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা আমি তাহলে হচ্ছে নেক্সট স্লাইডে যাচ্ছি। আচ্ছা আমাদের হচ্ছে তোমাদের কিন্তু অলমোস্ট হচ্ছে কৃষির জন্য একদমই মানে দরজায় করা নাড়তেছে, পরীক্ষা সময় আর একদমই নাই। সো এখনো যারা হচ্ছে বুঝতেছো না যে এই লাস্ট মোমেন্টে তোমার প্রস্তুতিটাকে কিভাবে আরেকটু এফিসিয়েন্টলি তুমি প্রিপারেশনটা নিতে পারবা, বা তোমার একটা সেরা প্রস্তুতির জন্য কিন্তু এখন এই শেষ সময় তোমার যেটা করতে হবে সেটা হচ্ছে বেশি বেশি এক্সাম দিতে হবে, যাতে এক্সাম হলের ভুলগুলা তুমি এখানেই হচ্ছে মানে ধরে কারেক্ট করতে পারো, যাতে এখানেই হচ্ছে বুঝে ফেলো যে তোমার কোন কোন ইয়েতে কোন কোন টপিকের সমস্যা আছে, কোনগুলো আর একটু ভালো মতো প্র্যাকটিস করতে হবে, সেটার জন্য কিন্তু তোমার এক্সাম দেওয়ার কোনো বিকল্প নাই। সো তোমাকে হচ্ছে এই তুমি আমাদের যে এগ্রি ফাইনাল ফাইট যে রিভিশন ব্যাচ আছে, আচ্ছা আরেকটা কথা বলে রাখা ভালো যে এটাতে কিন্তু শুধু এক্সামে পাচ্ছ না তোমরা, তোমাদের হচ্ছে লাস্ট মোমেন্টের রিভিশনের জন্য কিন্তু আমরা হচ্ছে ম্যারাথন ক্লাস রেখেছি, যেহেতু এখন আসলে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নেওয়ার টাইম নাই, তোমরা মানে করবা না। সো সেজন্য আমরা যেটা করছি যে এক্সাম তো আমরা নিবই, সাথে হচ্ছে তোমাদের জন্য ম্যারাথন ক্লাসেরও ব্যবস্থা আছে। সো সবকিছু তুমি হচ্ছে জাস্ট একদমই মিনিমাল ফি, সেটা হচ্ছে 199 টাকা, 199 টাকায় পেয়ে যাচ্ছ। আর এক্সামের হচ্ছে রুটিনও দেওয়া আছে যে কোন দিন কোন এক্সাম হবে, আমরা হচ্ছে খুব তাড়াতাড়ি ম্যারাথন ক্লাসের রুটিনটাও দিয়ে দিব। সো তোমরা যারা এখনো বুঝতেছো না যে লাস্ট মোমেন্টে তোমার প্রিপারেশনটা তুমি আরেকটু কিভাবে গুছিয়ে নিতে পারো, একটু সেরা একটা প্রিপারেশন নিতে পারো, সো তোমার জন্য কিন্তু আমাদের যে রিভিশন ব্যাচ আছে সেটাতে তুমি চাইলে এনরোল করতে পারো। আচ্ছা এই এক্সাম গুলো তোমার হচ্ছে হোপফুলি অনেক কাজে দিবে, যেমন এখন হচ্ছে আমরা অলরেডি একটা এক্সাম নিয়েছি, সো হচ্ছে এগ্রির জন্য তোমরা নিশ্চয়ই এটাতে দেখেছো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিরকম বা সবকিছু কিরকম। সো আমরা হচ্ছে মানে এক্সামের কোয়ালিটি বা ক্লাসের কন্টেন্টের কোয়ালিটিতে আমরা কোনো কম্প্রোমাইজ করব না। সো তোমরা যারা এক্সাম গুলা দিতে চাও তারা হচ্ছে খুব তাড়াতাড়ি আমাদের এটাতে এনরোল করে ফেলো। আচ্ছা
আচ্ছা, সুলতানা লিখেছে জিএসটি, জিএসটি চাই। জিএসটি তো এখনো আরো অনেক সময় বাকি আছে, জিএসটির জন্য আসবে ইনশাল্লাহ। সো ওয়াই ইকুয়াল হচ্ছে 4x প্লাস সি রেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 32x পরাবৃত্তকে স্পর্শ করলে সি এর মান কত? আচ্ছা, সো সবাই হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও। আপু জিএসটি ফাইনাল ফাইট ব্যাচ আসবে জিএসটির আগে। আপাতত আমাদের হচ্ছে আরইউ প্লাস জিএসটি একটা কোর্স চলতেছে, সেটাও হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। তুমি হচ্ছে দ্রুত এনরোল করে ফেলো ওই কোর্সটাতে, যদি তুমি হচ্ছে তারপরে আসি হচ্ছে নেক্সট কোশ্চেনে, ওয়াই ইকুয়াল 4x প্লাস সি রেখাটা ওয়াই স্কোয়ার ইকুয়াল 32x পরাবৃত্তকে স্পর্শ করলে সি এর মান কত? আচ্ছা, পরাবৃত্তের স্পর্শ করার যে শর্তটা সেটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে a ইকুয়াল সি বাই এম। তো এখান থেকে অ্যান্সার বলো কত আসে? এ কত? এখানে এ হচ্ছে আমার 4, সরি, এ হচ্ছে 4 ইন্টু 8 ইন্টু এক্স, তাহলে এ হচ্ছে 8। আর কি জানতে চাওয়া হচ্ছে? সি এর মান জানতে চাওয়া হচ্ছে। এম কত? y ইকুয়াল mx প্লাস সি, তাহলে m হচ্ছে 4, সি এর মান কত আসে? আচ্ছা, একটু ভুল হয়েছে আই গেস, এটা হচ্ছে সি ইকুয়াল এ বাই এম। তাহলে এ হচ্ছে কত? এ পাচ্ছি হচ্ছে আমরা 8, আর এম আসতেছে কত? 4 ইন্টু 1 ইন্টু এক্স, তাহলে এম আসতেছে হচ্ছে 4 mx, y ইকুয়াল mx প্লাস সি, তার মানে এম আসতেছে কত? এম আসতেছে হচ্ছে 4, 8/4 হচ্ছে 2, তাহলে অ্যান্সার কত? 2। আচ্ছা, এটা সবাই একটু মনে রাখবা, এই যে সূত্র হচ্ছে এলোমেলো হয়ে যায়, সো যেটা তোমাকে করতে হবে যে খুব বেশি প্র্যাকটিস করতে হবে। তার মানে পরাবৃত্তের স্পর্শকের যে শর্তটা সেটা হচ্ছে সি ইকুয়াল এ বাই এম। তাহলে এখানে যদি আমরা করি, আমরা সব সময় এটা বের করব হচ্ছে আমার যে একঘাত যেটা থাকবে, একঘাতকে আমরা 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে কত পাচ্ছি? 32কে 4 দ্বারা ভাগ করলে পাচ্ছি হচ্ছে 8। আর এখানে y ইকুয়াল mx প্লাস সি, এখান থেকে m হচ্ছে 4, তাহলে 8/4 হচ্ছে 2, তার মানে অ্যান্সার আসতেছে কত? 2। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, তোমরা হচ্ছে যারা ডেডিকেটেডলি আরইউ প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এই টপিকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান নিয়ে আরইউতে প্রতি বছরই একটা না একটা কোশ্চেন থাকে। সো এই কোশ্চেনটা হচ্ছে তোমরা সবাই অ্যান্সার দিয়ে দাও। 5 এর অ্যান্সার কত আসে? ফাহিয়া ইসলাম অ্যান্সার দিয়েছে 4 এর এ। 5 এর অ্যান্সার কত আসে? সবাই হচ্ছে একটু কমেন্টে জানাও। সর্বোচ্চ মান, একটা ফাংশন আমাকে দেওয়া আছে, সেই ফাংশনটা সর্বোচ্চ মান কত সেটা জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, সো সর্বোচ্চ আর সর্বনিম্ন মান যখন তোমরা বের করো, নর্মালি হচ্ছে আমরা যেটা শিখে আসছি ডিফারেন্সিয়েশনে, যে লঘু মান বা গুরু মান দিয়ে আমরা করি, বা ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা 0 ধরে দেন এক্স এর মানটা বের করে তারপরে হচ্ছে সেটা ওয়াই এর মানটা বের করি। এখন এটাতে একটা ঝামেলা আছে, তুমি হচ্ছে শর্টকাটে করতে পারবা না। ধরো হচ্ছে আমার এখানে এক্স এর মানটা আসছে হচ্ছে 1/4, বা কোনো ভগ্নাংশ আসছে এক্স এর মান, সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে এরকম স্কোয়ার আর যোগ বিয়োগ করতে কিন্তু অনেক প্যারা হবে, অনেক টাইম কিল করবে। সো এটার জন্য আমরা যে একটা ফর্মুলা, শর্টকাট ফর্মুলা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে সি ইকুয়াল আসবে, সর্বোচ্চ মানটা আসবে, সর্বোচ্চ মান বলো আর সর্বনিম্ন মান বলো, যেটাই বলো, সেটা হবে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই এ। সি মাইনাস বি স্কোয়ার বাই 4 মনে হয় ছিল। আচ্ছা, আমি একটু ফর্মুলাটা দেখিনি। হ্যাঁ, ঠিক আছে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4 হচ্ছে আমার এই ফর্মুলাটা। সর্বোচ্চ মান বলো আর সর্বনিম্ন মান বলো, ফর্মুলাটা হচ্ছে সি মাইনাস বি স্কোয়ার বাই 4a।
আর হচ্ছে যদি ডিফারেন্সিয়েশন দিয়ে করতে পারো সেটা তো তোমার জন্য খুব বেশি ইজি হবে, কিন্তু এখানে একটা ঝামেলা হবে যে তোমার যদি হচ্ছে এক্স এর মানটা আসে হচ্ছে ভগ্নাংশে, এক্স ইকুয়াল 1/4 বা 3/8, সেক্ষেত্রে তোমার হচ্ছে যোগ বিয়োগ করতে একটু ঝামেলা হবে। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা হচ্ছে একবারে শর্টকাটটা দিয়ে করব। শর্টকাটটা হচ্ছে আমার সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে যদি মান বসাই, সি এর ভ্যালু কত আসতেছে, আচ্ছা এটাকে যদি আমরা একটু সাজাই লিখি তাহলে এটা হবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 0। তাহলে সি এর ভ্যালু এখানে আসতেছে হচ্ছে আমার 0 মাইনাস বি স্কোয়ার, বি এর ভ্যালু কত, বি হচ্ছে 1। আচ্ছা 4a, এর ভ্যালু কত, এ হচ্ছে -1, তার মানে কত আসতেছে প্লাস 1/4 আসবে হচ্ছে এটার অ্যান্সার। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি, মানে ডি, 1/4 আসতেছে হচ্ছে এটার অ্যান্সার। আচ্ছা এখন যদি বলে যে এক্স এর কোন মানের জন্য, সেক্ষেত্রেও কিন্তু একটা শর্টকাট আছে, ওইটা হচ্ছে -b/2a। এখানে তো তোমাকে বলছে যে ফাংশনটা সর্বোচ্চ মান। এখন যদি কোশ্চেনটা আসে এরকম যে এক্স এর কোন মানের জন্য এই ফাংশনটা সর্বোচ্চ মান পাবা, সেক্ষেত্রে এটা শর্টকাটটা হচ্ছে -b/2a। এটা যদি বসাও, এই এক্স এর ভ্যালুটা হচ্ছে -b/2a, এটার মাধ্যমে আমরা পাবো হচ্ছে যে এই এক্স এর এই ভ্যালুটার জন্য আমি হচ্ছে এই ফাংশনটা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান পাবো। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। তোমরা কি হচ্ছে আগের কোশ্চেনটা বুঝছো? 5 নাম্বার কোশ্চেনটা সবার একটু ক্লিয়ার হলে ক্লিয়ার কমেন্ট করো। আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই। এরকম যদি যে ম্যাথগুলো থাকে 10 ইনভার্স, এটাতে আমরা হচ্ছে 10 ইনভার্সের যে ফর্মুলাটা আছে এটাতে কিন্তু যদি ফেলতে পারি তাহলে হচ্ছে আমাদের জন্য কম্পারেটিভলি ইজি হবে। সো সেটা আমার ফর্মুলা মানে এটা সূত্রটা কি, tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab ইকুয়াল হচ্ছে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, তাই না? আমাদের ফর্মুলা তো এটাই ছিল। আচ্ছা সো দেখো এখন আমাকে যেটা করতে হবে, আমি যদি এই আকারে ফেলতে চাই a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এবি, তাহলে আমার এখানে কিন্তু লাগবে কত, 1 লাগবে। সো সেক্ষেত্রে আমার কি করতে হবে, 1 যদি লাগতে হয় কিউ কি আমার অবশ্যই হচ্ছে এই রাশিটাকে, নিচের যে রাশিটা আছে এটাকে কিউ দ্বারা ভাগ করতে হবে। তো নিচেরটাকে ভাগ করলে তো হবে না, উপরে নিচে দুইটাকে আমার ভাগ করা লাগতেছে। সো এটা যেটা হবে যে কিউ দ্বারা উপরে নিচে দুইটাকে আমি ভাগ করব, পি বাই কিউ প্লাস এক্স, নিচে আসতেছে হচ্ছে 1 মাইনাস পি বাই কিউ ইন্টু এক্স। তাহলে কিন্তু আমার হচ্ছে আগের ওই ফর্মুলাতে পড়ে গেছে। দেখো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে কি আসতেছে tan ইনভার্স a প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এবি। আচ্ছা এখন কিন্তু আমরা ইজিলি লিখে ফেলতে পারতেছি না, tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, a হচ্ছে p বাই কিউ আর x হচ্ছে b, তাহলে tan ইনভার্স b। এখন দেখো এটা কি ছিল, এটা কিন্তু ছিল হচ্ছে আমার y। এখন এটুকু তোমার অ্যান্সারে কোশ্চেনে যেটা চাইছে সেটা হচ্ছে dy dx কত, মানে এই রাশিটার ডিফারেন্সিয়েশনটা কত আসে সেটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। তাহলে dy dx কত, এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, তার মানে এটা কি আসবে 0। tan ইনভার্স x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার কত আসতেছে, অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা সাদিয়া ফ্রিন অ্যান্সার দিয়েছে বি, শাহনাজ রহমান জয় অ্যান্সার দিয়েছে বি, তাহলে অ্যান্সার হচ্ছে 6 এর বি। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আচ্ছা সো সমীকরণের একটা মূল অপরটার উল্টা হলে পি এর মান কোনটি? এখানে দেখো তোমার হচ্ছে উল্টা, একটা মূল অপরটার উল্টা, লাইক হচ্ছে একটা যদি আলফা হয় আরেকটা হবে হচ্ছে 1/আলফা। সো এটার ক্ষেত্রে যেটা মাথায় রাখবা যে সমীকরণের একটা মূল যদি অপরটার উল্টা হয় সেক্ষেত্রে এ ইকুয়াল হবে হচ্ছে সি। এ কি, এ হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ, সি কি, সি হচ্ছে ধ্রুবক যে পদটা থাকে সেটা। তাহলে এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ এখানে কত আছে 2। আচ্ছা আরেকটা ভুল যেটা হবে, নর্মালি কিন্তু এইখানে সমীকরণের যে বাম পাশে হচ্ছে সবসময় থাকে 0। সো যদি তুমি খেয়াল না করো তাহলে এখানে কিন্তু 0 নাই, এখানে আছে হচ্ছে 3, তার মানে 3টা অবশ্যই তোমার বাম পাশে নিয়ে কাজটা করতে হবে। তাহলে এই পাশে যদি নিয়ে যাই তার মানে ধ্রুবকটা আমার কত আসতেছে, ধ্রুবকটা আসতেছে কিন্তু p-3। সবাই একটু ভালো মতো খেয়াল করো, ধ্রুবকটা কিন্তু আসতেছে হচ্ছে আমার p-3।
তাহলে এ হচ্ছে আমার এক্স স্কোয়ারের সহগ, যেটা হচ্ছে 2, সি হচ্ছে ধ্রুবকটা হচ্ছে এখানে আমার পি মাইনাস 3। তাহলে পি এর ভ্যালু কত আসতেছে? পি এর ভ্যালু আসতেছে হচ্ছে 5। সো এটা সবাই মাথায় রাখবা, যদি বলে যে একটা মূল অপরটার উল্টা, সেক্ষেত্রে আমার যে কন্ডিশনটা সেটা হচ্ছে এ ইকুয়াল সি। আচ্ছা, হ্যাঁ, সাদিয়া অ্যান্সার দিয়েছে 7 এর হচ্ছে সি, 7 এর অ্যান্সার আসছে হচ্ছে 5, তার মানে সি। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছে, কোন বিন্দুতে 60 ডিগ্রি কোণে ক্রিয়ারত দুইটি সমান বলকে একই বিন্দুতে ক্রিয়ারত 15 নিউটন বলের সাহায্যে ভারসাম্য রাখলে সেক্ষেত্রে বলের মান কোনটা? আচ্ছা, সো এখানে খেয়াল করার যেটা বিষয় সেটা হচ্ছে দুইটা সমান বল দুইটা হচ্ছে সমান, আর 15 নিউটন বলের সাহায্যে যেহেতু ভারসাম্যে রাখা হয়, তার মানে 15 নিউটনটা এখানে হচ্ছে আমার বল দুইটার লব্ধি, আর বল দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে কত? 60 ডিগ্রি। এখন বলের মানটা জানতে চাওয়া হয়েছে, সো বলের মানটা হচ্ছে সবাই কমেন্টে জানাও। আচ্ছা, সো আমার যদি এরকম সমান বলের ক্ষেত্রে আমার হচ্ছে লব্ধির একটা শর্টকাট আছে, লব্ধির সেই শর্টকাটটা হচ্ছে আর ইকুয়াল 2p cos আলফা বাই 2। পিটা কি? পিটা হচ্ছে এখানে আমার বল। আচ্ছা, সো লব্ধির ভ্যালুটা কিন্তু আমাকে দেওয়া আছে কত? লব্ধির ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 15, 2p cos আলফা বাই 2। আলফা কত দেওয়া আছে? বল দুইটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে হচ্ছে 60, তাহলে 60/2 আমি একবারে লিখে ফেলতেছি cos 30। cos 30 এর ভ্যালু কত? cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2, তার মানে এই পাশে হচ্ছে 15। আমাকে বের করতে হবে কিসের মান? বের করতে হবে হচ্ছে আমার বলের মান, তার মানে পি এর মান বের করতে হবে। তাহলে কি আসতেছে এখানে? 15/√3। সো তোমরা হচ্ছে এটা দেখি তো, সবাই কমেন্টে জানাও তো দেখি কার কত বুদ্ধি আছে। এটা কিন্তু 15/√3 ডিরেক্ট হচ্ছে অপশনে নাই, সো সেক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে? 8 নম্বরে 15/√3 কিন্তু অপশনে নাই, সেক্ষেত্রে কি করতে হবে? 8 এর অ্যান্সার দাও তো সবাই। সাদিয়া ফ্রেন্ড লিখেছে 7 এর সি, জয় 6 এর বি। দেখি 8 এর অ্যান্সার দাও। আচ্ছা, 8 এর বি, হ্যাঁ। আচ্ছা, সো এখানে যেহেতু √3 নাই, তার মানে আমি ফর শিওর যে নিচে যেহেতু √3 যেহেতু নাই, মানে √3 কোনো এক্সিস্টেন্স নাই, সো এটাকে অবশ্যই হচ্ছে উপরের নিচে দুইটাকে √3 দ্বারা মাল্টিপ্লাই, মানে এটাকে √3 দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। সো নিচে যদি আমি √3 দ্বারা মাল্টিপ্লাই করি কি থাকবে? √3 ইন্টু √3 থাকবে হচ্ছে 3, আর উপরে কি আসবে? 15√3। তাহলে 3 দ্বারা যদি এখন আমি কাটাকাটি দেই তাহলে কি আসতেছে? 5√3। তার মানে পি এর ভ্যালু আসতেছে হচ্ছে 5√3। সো তোমাকে হচ্ছে কোশ্চেন কিন্তু ইজি ছিল, বাট হুট করে তোমার হচ্ছে পরীক্ষার হলে কিন্তু মাথা লাগতে পারে, মানে পাজল হয়ে যেতে পারো যে অ্যান্সার তো অপশনে নাই। সো একটু বুঝে শুনে অ্যান্সার করা লাগবে। আব্দুর রহিমও অ্যান্সার দিয়েছে বি, রাকিবুল হাসান রিয়াদ অ্যান্সার দিয়েছে 8 এর বি। হ্যাঁ, 8 এর অ্যান্সার বি। সো তোমাদের সবার অ্যান্সারই কারেক্ট, তার মানে অ্যান্সারটা হচ্ছে আমার 5√3। সো একটু খেয়াল করে আসলে অ্যান্সার দিতে হবে। অনেক সময় দেখবা কি যে রাজশাহী ইউনিভার্সিটিতে স্পেসিফিক্যালি তোমার অ্যান্সার আসছে হচ্ছে হাফ, বাট ডিরেক্ট হচ্ছে হাফ অপশনে নাই, অ্যান্সারটা আছে হচ্ছে 8/16। সো 8/16 কে কাটাকাটি করলেও তো আমি হাফই পাই, বাট ডিরেক্ট হাফ হচ্ছে অপশনে নাই, আছে হচ্ছে 8/16। সো সেক্ষেত্রে তোমার হচ্ছে একটু কেয়ারফুলি অ্যান্সার করা লাগবে। আচ্ছা, আর পরের কোশ্চেনটাতে আসি, একটা হচ্ছে ইন্টিগ্রেশন থেকে আসছে। এটা যদি -5 to 4 fx dx এর ভ্যালু দেওয়া আছে 10, সেক্ষেত্রে 1 to 10 6f x - 6 dx এর ভ্যালু কত সেটা জানতে চাওয়া হয়েছে। আচ্ছা, এই টাইপের একটা কোশ্চেন অলরেডি এবার ইয়েতে চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে ম্যাথে। আচ্ছা, সো দেখো আমাদের যদি এই টাইপের কোনো ম্যাথ থাকে সেটা আমরা যেভাবে সলভ করব,
জায়গা কম, নিচে লিখছি। আচ্ছা, এই তিনটাই আসলে সেম, মানে a to b f of x dx ইকুয়াল 8 minus c to b minus c f of x plus c dx ইকুয়াল হচ্ছে, আমার এই পাশে জায়গা নাই, অপশন দেখতে হবে, সেজন্য আমি নিচে লিখেছি a plus c to b plus c f of x minus c dx। এখন আমি তোমাকে বলি, দেখো এটা যদি খেয়াল করো, এখানে আছে হচ্ছে x, এই পাশে আছে হচ্ছে x minus 6, সো এটা হবে হচ্ছে, যদি তোমার এখানে থাকে x, এই পাশে যদি তুমি গিয়ে দেখো যে প্লাস সি আছে, যদি প্লাস থাকে সেক্ষেত্রে তোমার হচ্ছে লিমিট থেকে মাইনাস হবে, মানে প্লাস সি থাকলে লিমিট থেকে সি মাইনাস হবে। আর যদি এখানে দেখো এখানে আছে হচ্ছে মাইনাস সি, যদি মাইনাস সি থাকে তাহলে লিমিটে হবে হচ্ছে প্লাস সি, মানে উল্টাটা আলটিমেটলি। যদি এখানে প্লাস সি থাকে তাহলে লিমিটে হবে হচ্ছে মাইনাস সি, যদি মাইনাস সি থাকে তাহলে লিমিটে হচ্ছে প্লাস সি। তাহলে একটু খেয়াল করো, এখানে এক্স থেকে -6 আছে, তো যদি -6 হয় সেক্ষেত্রে কিন্তু আমার কি করতে হবে, লিমিটের সাথে হইতে হবে +6। তাহলে লিমিটের সাথে যদি -5 + 6 কত পাচ্ছি, -5 + 6 পাচ্ছি হচ্ছে 1, 4 + 6 কত পাচ্ছি, 4 + 6 পাচ্ছি হচ্ছে 10। তার মানে কিন্তু একদম ডিরেক্টলি এই ফর্মুলাতে পড়ে গেছে, সরি এটা হচ্ছে নিচেরটা, -6 তাহলে হচ্ছে লিমিটের সাথে যোগ হচ্ছে প্লাস, তার মানে এই দুইটা আলটিমেটলি, সো এই দুইটা কিন্তু সেম, তখন অ্যান্সারটা কি আসবে, এটার অ্যান্সারটাও আসবে হচ্ছে 10। কিন্তু এখানে দেখো এখানে আছে কি আমার, আচ্ছা আমি একটু ক্লিয়ারলি বুঝাই, 1 to 10 এটা কিন্তু কনস্ট্যান্ট, সো আমি কিন্তু চাইলে এটাকে বাইরে নিয়ে আসতে পারি, কি থাকতেছে f of x minus 6 dx। আচ্ছা, সো দেখো আমরা কি বলছিলাম যে ওইরকম প্লাস মাইনাস থাকলে কিন্তু আলটিমেটলি ভ্যালুটা সেমই হবে, সো এটার ভ্যালু যেহেতু 10, এইটুকু রাশির ভ্যালু কিন্তু আসবে কত, 10। আচ্ছা, আর যেহেতু সামনে আছে 6, তাহলে 6 × 10 কত আসতেছে, 60, তার মানে অ্যান্সারটা কত, অ্যান্সারটা কিন্তু ডি। আচ্ছা, অনেক অ্যান্সার দিয়েছে, সাদিয়া ফ্রেন্ড অ্যান্সার দিয়েছে 9 এর ডি, শাহনেস রহমান জয় দিয়েছে 9 এর ডি। সো এখন আসছে, ধরো এটা হচ্ছে লাস্ট ইয়ারে মনে হয় 23-24 আসছিল, সো এবারে কিন্তু তোমার হচ্ছে এখানে ধরো -6 না থেকে এখানে ধরো +6 যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমার কিন্তু লিমিট থেকে হচ্ছে মাইনাস হবে, আর ভ্যালু কিন্তু সেমই থাকবে, এই দুইটার ভ্যালু কিন্তু সেমই থাকবে, জাস্ট দেখবা যে কোনো কনস্ট্যান্ট মাল্টিপ্লাই আছে নাকি, এখানে যেমন একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই ছিল, সো এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে অ্যান্সার চলে আসবে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ফাংশনটার কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করে, এটার অ্যান্সার দাও তো। f of x ইকুয়াল x² - x ফাংশনটার কোন বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সবাই একটু ফার্স্ট অ্যান্সার দিয়ে দাও, যেহেতু আমাদের ফিজিক্স পার্টটাও আজকে আমরা একটু দেখবো। আচ্ছা, সো যেহেতু স্পর্শক এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, মানে কি, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলে আমরা কি জানি, ঢালটা হচ্ছে m = tan θ, তার মানে tan 45 ডিগ্রির ভ্যালুটা হচ্ছে 1। সো আমার যেটা করতে হবে, আমাকে যেটা জানতে চাওয়া হচ্ছে যে কোন বিন্দুতে স্পর্শকটা 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, সো আমরা কি জানি, ফার্স্টে হচ্ছে dy dx, dy dx এর ভ্যালু তাহলে কত, dy dx টাই কিন্তু ঢাল, ঢাল কত পাইছি, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1, তার মানে dy dx টা কত, 1। সো এটাকে যদি এখন ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসতেছে, 2x - 1 ইকুয়াল আসতেছে হচ্ছে 1, 2x ইকুয়াল আসবে হচ্ছে 2, তার মানে x এর ভ্যালু আসতেছে 1। তাহলে বিন্দুর x এর স্থানাঙ্কটা আমরা পেয়ে গেছি, x এর ভ্যালুটা কত, 1। তাহলে 1 যদি এখানে আমি বসাই, 1 - 1 কত, 0, তার মানে y এর স্থানাঙ্কটা কত আসতেছে, 0। সো 1, 0 এই বিন্দুতে স্পর্শকটা কি x অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অ্যান্সার হচ্ছে তাহলে এ। আচ্ছা, রাকিবুল হাসান রিয়াদ অ্যান্সার দিয়েছে 10 এর, সাদিয়া ফ্রিন অ্যান্সার দিয়েছে 10 এর এ, হ্যাঁ 10 এর অ্যান্সারটা হচ্ছে এ। সো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট যে কোশ্চেনটা আসছে, দুইটা পয়েন্ট দেওয়া আছে, বলা হয়েছে যে বিন্দুদ্বয় সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কোনটা। আচ্ছা, এটা একটা ফর্মুলা আছে না এরকম, যে আমার যদি হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকে x1 y1 আর x2 y2, সেক্ষেত্রে ফর্মুলাটা কি বলো,
x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2. সো এই ফর্মুলা দিয়ে যদি আমরা সলভ করতে যাই, এখানে কি আছে x plus 9 into হচ্ছে x minus 5 plus হচ্ছে y minus 9 into y minus 5. আচ্ছা, আমার একটু উপরের টুকু মুছে দিতে হচ্ছে। সো দেখো, তুমি কি এখানে পুরোটা যোগ বিয়োগ করতে যাবা? অবশ্যই না। যেটা করবা তুমি, তোমার লাগবে হচ্ছে জাস্ট তুমি যদি সামহাও এখান থেকে এক্স এর সহগ আর ওয়াই এর সহগটা বের করে আনতে পারো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমার কি, এখানে পাবো হচ্ছে 9x মাইনাস হচ্ছে 5x, তার মানে পাচ্ছি কত 4x। তাহলে এখানে কোন অপশনে এক্স এর সহগ হচ্ছে 4? এই দুইটাতে আছে, ক আর খ। সো আমার হচ্ছে ওয়াইটা কিন্তু জানাই লাগতেছে। ওয়াইটা কত আসতেছে দেখো, এখানে আসতেছে হচ্ছে আমার -9y, এই পাশে আসতেছে হচ্ছে -5y, তাহলে কি আসতেছে -14y। তাহলে ওয়াই এর কোনটা সহগ -14? তার মানে অ্যান্সারটা হচ্ছে বি। এটা সহগটা হচ্ছে এক্স, ওয়াই এর সহগটা হচ্ছে -14, এক্স এর সহগটা হচ্ছে +4। সো আমার কিন্তু পুরোটা যোগ বিয়োগ করা লাগতেছে না, আমি জাস্ট এক্স এর সহগটা ওয়াই এর সহগটা বের করতে যেটুকু করা লাগবে সেটুকু করব। আচ্ছা হ্যাঁ, সাদি অ্যান্সার দিয়েছি 11 এর বি। তারপরে কোশ্চেনে যাই। পরের কোশ্চেনটা কি আসছে দেখো, এটা হচ্ছে আরেকটা ইন্টিগ্রেশন থেকে আসছে, x ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার এর মান কোনটা? সো তোমরা হচ্ছে সবাই অ্যান্সার দিয়ে দাও, এটা কত আসছে তোমাদের 12 নম্বর কোশ্চেনটা। এটা যদি একটু খেয়াল করো, দেখো এটা কি হচ্ছে মেনলি, আমার যে রুটের ভিতরে যে রাশিটা আছে এফ অফ এক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমি লবটা পাই, সেক্ষেত্রে আমার যে সূত্রটা সেটা হচ্ছে 2√f অফ এক্স। কি বলছি, রুটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করলে যদি লবটা পাই, সেক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে 2√f অফ এক্স। এখন এটাতে একটু খেয়াল করলে দেখবা যে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমরা কি জানি, ডিফারেন্সিয়েট করলে কিন্তু ঘাত একটা কমে আসে। লাইক এক্স কিউবকে যদি আমি ডিফারেন্সিয়েট করি, সেখানে আমি কিন্তু ঘাত একটা কম পাবো, এখানে ছিল 3, এখানে পাচ্ছি হচ্ছে 2। সো এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আমি শিওর যে এক্স পাবো আমি। সো এখন দেখো, আমার যদি 1 মাইনাস এক্স স্কোয়ার, আমি কি সামহাউ এই রাশিটাকে এক্সটাকে আমি হচ্ছে এই 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েট রূপে কনভার্ট করতে পারি? 1 মাইনাস এক্স স্কোয়ার করলে আমার কত আসতেছে -2x। আমার এখানে আছে কত, এখানে আছে হচ্ছে এক্স। সো আমি যদি সামনে একটা -1/2 নেই, এখানে যদি -2x দেই, তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, এই রুটের ভিতরে যে রাশিটা আছে সেটাকে ডিফারেন্সিয়েট করে আমি লবটা পাচ্ছি। তাহলে তখন আমি এটা কি লিখতে পারবো, -1/2 2√f এর রুটের ভিতরে যে রাশিটা কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 2 কাটাকাটি যাচ্ছে, থাকতেছে কি -√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখো ফর্মুলাটা কিন্তু খুব সহজ। আমার হচ্ছে রুটের ভিতরে যে রাশিটা আছে, এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে যদি আমি লবটা পাই, সেক্ষেত্রে এটা হচ্ছে 2√, মানে রুটের ভিতরে যে রাশিটা সেটা। সো এভাবে হচ্ছে তোমরা সলভ করবা। দেখি এটার অ্যান্সার কয়জন দিয়েছো। সেন্টার বের করলেই হয়? সেন্টার বের করাটা কিন্তু কম্পারেটিভলি একটু ঝামেলা, কারণ ব্যাসের দুই প্রান্তের বিন্দু দেওয়া আছে। অবশ্য প্রথমে তোমাকে মধ্যবিন্দু বের করে তারপরে অপশনগুলো চেক করে দেখতে হবে যে কোনটার হচ্ছে কেন্দ্র এটা আসে। সেটার থেকে কিন্তু আমি যেটা করাইছি ওইটা কম্পারেটিভলি ইজি, কেন্দ্র বারবার বের করা লাগতেছে না, 4টা অপশনের কেন্দ্র আমাকে বের করতে হবে না। সো অ্যান্সার কত আসতেছে, -√1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। আচ্ছা, এরপরে হচ্ছে 2x + y + 2 = 0 এবং রেখাতে পরস্পর লম্ব হলে কে এর মান কোনটা? আচ্ছা, কে এর মান লম্ব যদি লম্ব হয়, সেক্ষেত্রে আমরা কি জানি, সেক্ষেত্রে হচ্ছে a1 a2 + b1 b2 = 0। a1 a2 এগুলা কি, এটা হচ্ছে a1 হচ্ছে x এর সহগ, b হচ্ছে y এর সহগ, আর c হচ্ছে কনস্ট্যান্ট, যেটা আর কি। একই রকম ভাবে b2, এটা হচ্ছে সেকেন্ড যে সমীকরণটা আছে সেটার x এর সহগ a2, আর সেটার y এর সহগটা হচ্ছে আমার b2, y এর সহগটা তো এখানে -k। আচ্ছা, আর c2টা হচ্ছে কনস্ট্যান্ট।
সো যদি লম্ব হয় সেক্ষেত্রে আমার শর্তটা হচ্ছে এটা a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে একটু লিখে দিচ্ছে, সেটা হচ্ছে a1 বাই a2 ইকুয়াল হচ্ছে b1 বাই b2। আর যদি বলতো যে একই সরল রেখা, সেক্ষেত্রে আমার যে শর্ত সেটা কি a1 বাই a2 ইকুয়াল হচ্ছে b1 বাই b2 ইকুয়াল হচ্ছে c1 বাই c2। সো তোমার যে কোশ্চেনটা এখানে চাওয়া হচ্ছে সেটা হচ্ছে a1 প্লাস মানে লম্ব যেহেতু, তার মানে আমার কন্ডিশনটা হবে a1 a2 প্লাস b1 b2 ইকুয়াল 0। আর বাকি দুইটাও থেকেও ম্যাথ আসে, সো এই দুইটাও তোমার জানা লাগবে। সো অ্যান্সার বলো। আব্দুর রহিম অ্যান্সার দিয়েছে 13 এ। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো a1 a2 প্লাস b1 b2 করলে কত আসে? 4 দুগুণে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 4 8 মাইনাস k ইকুয়াল আসতেছে কত? 0। a1 a2 মাইনাস b1 b2, তার মানে k এর ভ্যালু কত আসতেছে? 8। সো অ্যান্সার হচ্ছে আমার a। অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছে, সাদিয়া আফরিন অ্যান্সার দিয়েছে, আব্দুর রহিম অ্যান্সার দিয়েছে। আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। সো যেটা বলছিলাম যে হচ্ছে যেহেতু সময় বাকি নাই, সেই সময় একটা ভালো প্রিপারেশন অবশ্যই হচ্ছে। সেই সময় আমরা যেটা করি যে পরীক্ষা তোমার বেশি দিতে হবে, যাতে তোমার ভুলগুলো এখানেই ধরা পড়ে এক্সাম হলের থেকে, যাতে তুমি বুঝে যাও যে কোনগুলোতে তোমার ভুল হচ্ছে, কোন কোশ্চেনগুলো সলভ করতে তোমার টাইম বেশি লাগতেছে, কোন টপিকগুলো তোমার আরেকটু ভালো মতো পড়তে হবে। সো সেগুলোর জন্য তোমার হচ্ছে এক্সাম দেওয়া কিন্তু মাস্ট। সো এক্সাম দেওয়ার জন্য আমাদের হচ্ছে রুটিন অনুযায়ী তোমাদের এক্সাম হবে, সাথে কিন্তু তোমাদের একটা যাতে ভালো রিভিশন হয়, যাতে কোন টপিকগুলা পরীক্ষার হলে গিয়ে যাতে তোমার মনে না হয় যে এই টপিকটা যদি আমি আরেকটু দেখে আসতাম তাহলে হয়তো ভালো মতো সলভ করতে পারতাম। তো সেই জন্য আমরা কিন্তু এক্সামের পাশাপাশি তোমার হচ্ছে ম্যারাথন ক্লাসেরও ব্যবস্থা আছে, সেটা রুটিনও তোমরা পেয়ে যাবা। সো এই সব এক্সক্লুসিভ সুবিধা তুমি পাচ্ছ মাত্র হচ্ছে 199 টাকায়। এটার কোর্স ফি ছিল 500 টাকা, সেটা হচ্ছে যেহেতু লাস্ট মোমেন্ট সবাই হচ্ছে তোমরা ডিপ্রেসড, সো আমরা তোমাদেরকে আরো বার্ডেন করতে চাই নাই। কোর্স ফি থাকতেছে মাত্র 199 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, বা আমাদের যে পেজ আছে এডমিশন ওয়ারিয়র্স, এটাতে যদি মেসেজ করো তাহলে তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। আচ্ছা এখন আপাতত আমাদের আজকের ম্যাথের পার্টটা শেষ, এখন হচ্ছে আমি ফিজিক্সে যাব। এটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট কোশ্চেন, তো সবাই হচ্ছে এটার অ্যান্সার দাও। কোশ্চেন কিন্তু টাফ আসে না, যদি তুমি একটু স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন নিতে পারো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য মানে একটা সিট এনশিওর করা খুব একটা টাফ কাজ না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে তোমার হচ্ছে একটু স্ট্র্যাটেজিক ওয়েতে প্রিপারেশন নিতে হবে। আর হচ্ছে যেহেতু অলরেডি ডিউ রেজাল্ট দিয়ে দিচ্ছে, মানে যারা ডিউতে চান্স পেয়ে গেছে ওরা তো আর ইউতে এক্সাম দিতে আসবে না, তো সেক্ষেত্রে বা জেইউতে যারা চান্স পেয়ে গেছে ওরাও আসবে না। সো সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ যে আরইউতে একটা সিট নেওয়ার। আরইউর পরীক্ষা নর্মালি আরো আগে হয়, কিন্তু এবার একটু লেটে হচ্ছে। সো যাদের এখনো ডিউ সিইউ বা জেইউ কোনোটাতে হয় নাই, তাদের জন্য কিন্তু আরইউ অনেক বড় একটা সুযোগ। সো যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারো তাহলে কিন্তু আরইউতে একটা সিট নিশ্চিত করা সম্ভব। সো আমরা হচ্ছে ফার্স্ট কোশ্চেনটা যাই। ফার্স্ট কোশ্চেন অ্যান্সার কেউ দিয়েছো? হ্যাঁ আব্দুর রহিম অ্যান্সার দিয়েছে 1 সি। বাকিরাও একটু অ্যান্সার দাও। আচ্ছা যখন হচ্ছে প্রথমত একটা বিমান হচ্ছে 2 কিলোমিটার উঁচুতে আছে ভূমি থেকে, তাহলে 2 কিলোমিটার উঁচুতে যখন হচ্ছে তোমার একটা বিমান আছে, আর বিমানের ভিতরে হচ্ছে একটা বোমা আছে যেটা কিছুক্ষণ পর ফেলে দেওয়া হলো, দেন সেক্ষেত্রে ভূমি স্পর্শ করার মুহূর্তে পূর্ব মুহূর্তে বিমান মানে বোমাটার যে গতিশক্তি সেটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। সো 2 কিলোমিটার উঁচুতে যখন বিমানটা থাকে বা বোমা নিয়ে আমরা কথা বলবো এখানে, বোমাটা থাকলে সেক্ষেত্রে আমরা কি জানি ভূপৃষ্ঠ থেকে 2 কিলোমিটার উঁচুতে বোমাটা স্থির অবস্থায় আছে, সেক্ষেত্রে বোমাটার মধ্যে সবটুকু শক্তি কিন্তু হচ্ছে বিভব শক্তি। যেহেতু স্থির অবস্থায় আছে সেক্ষেত্রে তার মধ্যে কোনো গতিশক্তি নাই। এখন এই বিভব শক্তিটাই বা বোমাটা যখন পড়তে শুরু করছে তখন কিন্তু সবটুকু শক্তি আমরা কি জানি শক্তি এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। সো বোমাটার মধ্যে জমা থাকা বিভব শক্তি কিন্তু আলটিমেটলি যখন ভূমি স্পর্শ করবে বা ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে
ভূমি স্পর্শ করার পর তো সে স্থিরই হয়ে যাবে, তখন গতিশক্তিও শূন্য। সো ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে ওই সম্পূর্ণ বিভব শক্তিটাই কিন্তু গতিশক্তিতে পরিণত হবে। সো এনসারটা কি আসবে, আমাদের গতিশক্তিটা আসবে। ওই যে 2 কিলোমিটার উঁচুতে যে বিভব শক্তিটা ছিল সেটাই। সো 2 কিলোমিটার উঁচুতে বিভব শক্তি আমরা কি জানি, mgh। তার মানে এম কত, এখানে এম এর ভ্যালুটা কি বলা নেই? আচ্ছা, 1 কেজি ভরের, হ্যাঁ একটু আসে না স্লাইডে, তাহলে 1 কেজি ভরের একটা বোমা ফেলে দেওয়া হলো, সেক্ষেত্রে এম এর ভ্যালুটা আসতেছে হচ্ছে আমার 1 কেজি। আর এটা হচ্ছে 2 কিলোমিটার উঁচু, যেহেতু জি তো 9.8 থাকবে, আর 2 কিলোমিটার 2 ইন্টু 10 কিউব, তার মানে 9.8 ইন্টু 2 কত, 19.6, সেটাকে হচ্ছে 10 কিউব, তাহলে কত আসতেছে 19,600 জুল। তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। অলরেডি একজন দিয়ে অ্যান্সার দিয়ে দিয়েছে, আব্দুর রহিম। আচ্ছা, হ্যাঁ এম দেওয়া নাই, 1 কেজি ধরে নিতে হবে। এপিস মেলিফেরা অ্যান্সার দিয়েছে 1 এর সি। আচ্ছা, তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনটাতে দেখো কি বলা হয়েছে, যে একটা গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, আর উক্ত গ্রহের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 3 গুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃথিবীর মুক্তিবেগের কত গুণ? আচ্ছা, সো মুক্তিবেগের সাথে তোমার হচ্ছে ব্যাসার্ধ আর ত্বরণের যে সম্পর্ক সূত্রটা আছে সেটা দিয়েই তোমার এই ম্যাথটা সলভ করতে হবে। পরের কোশ্চেনটার অ্যান্সার দাও তো, 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার দাও সবাই। আচ্ছা, মুক্তিবেগের যে ফর্মুলাটা আমরা জানি সেটা হচ্ছে v ইকুয়াল √2gr। সো এই ফর্মুলা অ্যাপ্লাই করে দেখো হচ্ছে তোমার এটার অ্যান্সার কত আসে। সাদি আফরিন 1 এর সি, রাকিবুল হাসান রিহাদ 1 এর সি। আচ্ছা, সবাই 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। সো দেখো এখানে হচ্ছে আমার যেই আমার তো আলটিমেটলি দুইটা সম্পর্কই লাগবে, একটা হচ্ছে ব্যাসার্ধের সাথে আর একটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণের সাথে। তাহলে v ইজ প্রপোর্শনেট টু জি আর। আচ্ছা, সো আমার হচ্ছে উক্ত গ্রহের আমি হচ্ছে বিপি ধরে নেই আর ভিই ধরে নেই, তার মানে রুট জিপি আর পি ডিভাইডেড বাই জিই আর ই। তাহলে এখানে যেটা বলছে যে গ্রহের ব্যাসার্ধটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের 3 গুণ, তাহলে আরপিটা হচ্ছে 3 ই। একই রকম ভাবে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 3 গুণ, তার মানে জিপিটা হচ্ছে 3 জিই। সো কাটাকাটি কিন্তু করলে এটাতে যদি আমি 3 জিই বসাই আর এটাতে যদি 3 আর বসাই, তাহলে আর কাটাকাটি যাবে, জি কাটাকাটি যাবে, থাকতেছে কিন্তু 3 × 3। আচ্ছা, এত কিছু কিন্তু লেখার টাইম নাই, সো ক্যালকুলেশন অনেক কিছু তোমার ব্রেনেই করা লাগবে। সো যত কম লেখা যায় আর কি। 3 × 3 আসতেছে কত, রুট করলে আসতেছে হচ্ছে 3, তার মানে ভিপি আসতেছে 3 ভিই। তাহলে কি হচ্ছে, মুক্তিবেগটা পৃথিবীর মুক্তিবেগের আসতেছে কত, 3 গুণ। আচ্ছা, এটার অ্যান্সার কে কে দিয়েছো দেখি। হ্যাঁ, 2 এর এই অ্যান্সার দিয়েছে সরকার, সাদিয়া আফরিন, নাবিলা, আব্দুর রহিম, ইসমাইল ফেরা। ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এটা তো একদম বাচ্চাদের ম্যাথ। পি আর কিউ মধ্যবর্তী কোণ বিটা হলে পি ডট কিউ ডিভাইডেড বাই পি ক্রস কিউ এর মান কত? পি ডট কিউ হচ্ছে পি কিউ কস থিটা, আর যেহেতু বিটা তার মানে পি কিউ কস বিটা, আর এটারও মান জানতে চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে পি কিউ সাইন বিটা। তাহলে পি কিউ কাটাকাটি যাবে, কস বিটা বাই সাইন বিটা হচ্ছে কট বিটা। সো এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে। কোশ্চেন যে একদম টাফ হয় এরকম না, তো তোমাকে একটু বুঝে শুনে প্রিপারেশন নিলেই ভালো করা পসিবল। নেক্সট কোশ্চেনে যাচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ শুষ্ক বায়ুকে সমুষ্ণ প্রক্রিয়ায় সংকুচিত করে আদি আয়তনের অর্ধেক করা হলে সেক্ষেত্রে চূড়ান্ত চাপ কত? আচ্ছা, সো এটার অ্যান্সার দাও।
সমুষ্ণ প্রক্রিয়া, তো সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কি জানি, টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, সেক্ষেত্রে প্রেসার আর ভলিউমটা হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতিক। সমুষ্ণ প্রক্রিয়া হচ্ছে বয়েলের সূত্র মেনে চলে। সো পি ইজ প্রপোর্শনেট টু 1/b, মানে পি আর বি হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক। সো আয়তনের অর্ধেক করা হয়েছে, তার মানে P2/P1 ইকুয়াল কি হবে, V1/V2। সো চূড়ান্ত চাপ আমাকে বের করতে বলা হয়েছে। সো P2 ইকুয়াল কি আসবে, V1 ডিভাইডেড বাই 1/2 V1, তার মানে 1/2, মানে কত আসতেছে 2 ইন্টু P1 কত দেওয়া, P1 তো দেওয়া নাই, তার মানে হচ্ছে কি আদি চাপের কি হচ্ছে দ্বিগুণ। 4 এর সিও অ্যান্সার দিয়েছে রাকিবুল হাসান রিয়াদ। 4 এর সি কিভাবে হয়, 4 এর তো বি ভাইয়া, আদি চাপের দ্বিগুণ হবে। আচ্ছা 4 এর বি অ্যান্সার দিয়েছে, 4 এর বি। তানজিম আহমেদ লিখেছে ধন্যবাদ আপু আমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নেওয়ার জন্য। আচ্ছা তোমাকেও ধন্যবাদ এত কষ্ট, মানে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। তারপর আসা হচ্ছে নেক্সট কোশ্চেন, নিচের কোনটা ধ্রুব, আচ্ছা নিচের কোনটা ধ্রুবক হলে কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক শূন্য হবে। তাহলে কি জানতে যাওয়া হচ্ছে যে প্রযুক্ত টর্ক শূন্য। সো দেখো আমরা যখন হচ্ছে এফ আমরা কি জানি, এফ জানি কিন্তু ডিপি ডিটি, মানে হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারটাই কিন্তু হচ্ছে বল। সো এটাকে যদি এখন ভরবেগের পরিবর্তনের হার, এটা তো গেল হচ্ছে আমার রৈখিক ক্ষেত্রে। এখন যদি কৌণিক ক্ষেত্রে আসি, কৌণিক ক্ষেত্রে টাউ ইকুয়াল কি ডিএল ডিটি, মানে হচ্ছে রৈখিক কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে কি বলে টর্ক। রৈখিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে আমার বল, আর কৌণিক ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে টর্ক। সো এখানে বলছে যে ধ্রুবক যদি হয়, ধরো আমার যদি ভরবেগের কোনো পরিবর্তনই না হয় বা ভরবেগ যদি কনস্ট্যান্ট থাকে, আদি ভরবেগ আর শেষ ভরবেগ যদি সমান হয়, তাহলে তো ভরবেগের পরিবর্তনই হচ্ছে না, সেক্ষেত্রে বল কিন্তু শূন্য। এটা গেল রৈখিক ক্ষেত্রে। এখন আমার কৌণিক ভরবেগও যদি ধ্রুব থাকে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা তো হবে হচ্ছে আমার টর্ক। এখন কৌণিক ভরবেগ যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমার টর্কটা হচ্ছে শূন্য। সো এটার অ্যান্সারটা কি কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ যদি ধ্রুবক থাকে, সেক্ষেত্রে কোনো বস্তুর উপর প্রযুক্ত টর্ক হবে শূন্য। হ্যাঁ 5 এর ডিও অ্যান্সার দিয়েছে নাবিলার অ্যান্সার কারেক্ট। সো হচ্ছে যেটা বলছিলাম যে হচ্ছে এগ্রির রিভিশন ব্যাচে এক্সামও হবে, সাথে হচ্ছে তোমরা ম্যারাথন ক্লাসও পাবা। ম্যারাথন ক্লাসগুলো নেওয়া হবে শেষ মুহূর্তে, তোমার যাতে একটা ভালো প্রিপারেশন হয় সেই জন্য। সো রুটিন দেওয়া আছে, যদি ডিটেলস জানতে চাও সেক্ষেত্রে আমাদের হচ্ছে এডমিশন ওয়ারিয়র্স যে পেজ আছে সেটাতে মেসেজ করতে পারো, বা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারেও হচ্ছে চাইলে তুমি যদি হোয়াটসঅ্যাপ করো তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। সো সবাই হচ্ছে খুব তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, আমাদের হচ্ছে অলরেডি 26 তারিখ থেকে কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে। আচ্ছা সো নেক্সট কোশ্চেন আছে, একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য যদি 9 গুণ করা হয় তাহলে দোলনকাল কত হবে। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 6 এর অ্যান্সার দাও। সেকেন্ড দোলকের দৈর্ঘ্য 9 গুণ করা হলে সেক্ষেত্রে কি করতে হবে। আচ্ছা দোলনকালের সাথে যদি দৈর্ঘ্যের সম্পর্ক থাকে সেক্ষেত্রে T2টা হবে হচ্ছে √n/T1। এনটা কি, এনটা হচ্ছে কয় গুণ করা হয়েছে। তাহলে দেখো এখানে দৈর্ঘ্য কয় গুণ করা হয়েছে, 9 গুণ করা হয়েছে, তাহলে √n/T1। T1 কত, যেহেতু সেকেন্ড দোলক তার মানে অ্যান্সারটা কত 2 সেকেন্ড। তাহলে কত আসে বলো, অ্যান্সার কত আসে। 5 এর ডি, হ্যাঁ সবাই 5 অ্যান্সার দিচ্ছ, তাহলে 6 বলো। আচ্ছা √9 করলে হচ্ছে 3 × 2 হচ্ছে 6। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেনে কি বলছে, এম এর মান কত হলে, আমাকে এখানে একটা অবস্থান ভেক্টর দেওয়া আছে, অবস্থান ভেক্টরটা সলিনয়েডাল হবে। বলো তোমরা অ্যান্সার বলো।
হ্যাঁ 6 এর অ্যান্সারও দিয়েছে সি, এমডি বিজয় অ্যান্সার দিয়েছে এ। আচ্ছা, তো নেক্সট কোশ্চেনটা দেখো, সলিনয়েডাল কখন হবে? যে কোনো ভেক্টর ক্ষেত্রের যখন ডাইভারজেন্সটা শূন্য তখনই কিন্তু ভেক্টর ক্ষেত্রটা হচ্ছে সলিনয়েডাল হবে। সো ডাইভারজেন্স আমরা কিভাবে বের করি? ডি ডিএক্স এক্স প্লাস জেড কিউব প্লাস ডি ডি ওয়াই, ডি না অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ডেল আর কি, মানে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বের করার জন্য আমরা যেটা ব্যবহার করি। তাহলে কি আসতেছে এম ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস থাকতেছে কি ডি ডি জেড জেড মাইনাস এক্স ওয়াই। সো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে আমরা কি জানি, যদি আমি এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কিন্তু আমার এক্স বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট। সো এখানে যখন আমি এক্স এর সাপেক্ষে করব, এক্স বাদ দিয়ে বাকি সব হচ্ছে কনস্ট্যান্ট, থাকতেছে কি এখানে থাকবে হচ্ছে ওয়াই, এখানে ওয়াই বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, থাকতেছে কি ওয়াই এর সহগ প্লাস এম। আচ্ছা, আর এখানে জেড বাদ দিয়ে বাকি সব কনস্ট্যান্ট, জেড এর জেড কে যদি ডিফারেন্সিয়েট করি পাচ্ছি কি 1 ইকুয়াল হচ্ছে আমার 0। তার মানে 2 প্লাস এম হচ্ছে 0, এম এর ভ্যালু আসবে হচ্ছে -2। সো 7 এর অ্যান্সার কি এদিকে দিয়েছো? 7 এর সি অ্যান্সার দিয়েছে, নাবিলা দিয়েছে -2, 7 এর ডি, 7 এর অ্যান্সার হচ্ছে ডি, তার মানে -2 হচ্ছে অ্যান্সার। আচ্ছা, তারপরে কোশ্চেনটা হচ্ছে 4 মেট্রিক টন বালু বোঝাই ট্রাক 99 s ইনভার্স 1 ব্যাগে ধাবমান, ট্রাক থেকে 50 কেজি ভরে 4টা বালুর বস্তা যদি পড়ে যায় সেক্ষেত্রে ট্রাকের বেগের পরিবর্তন কত হবে? বলো দেখি অ্যান্সার। 8 নাম্বার। চার মেট্রিক টন বালু বোঝাই ট্রাক, এখানে কি যেটা হবে সেটা হচ্ছে আমাদের ভরবেগটা কিন্তু সংরক্ষিত থাকবে। ভরবেগ সংরক্ষণের যে ফর্মুলা সেটা দিয়ে আমরা সলভ করব। তাহলে কি হচ্ছে বলো, ফার্স্টে যে আমার P1 ইকুয়াল থাকতেছে হচ্ছে P2। এখন দেখো 4 মেট্রিক টন, তো 1 মেট্রিক টন হচ্ছে আমার 1000 কেজি, তাহলে কি হচ্ছে M1 V1 ইকুয়াল M2 V2, সরি আচ্ছা M2 টাই হবে। তার মানে দেখো M1 হচ্ছে 4 মেট্রিক টন, তাহলে হচ্ছে 4000 কেজি। V1 কত ধরবো? V1 হচ্ছে 19। আচ্ছা, আর আমাকে বের করতে বলছে কি ট্রাক থেকে 50 কেজি ভরে 4টা বালুর বস্তা যদি পড়ে যায়, 4টা বালুর বস্তা 50 কেজি করে হলে হচ্ছে 200 কেজি। সো এই যে 4 মেট্রিক টন মানে হচ্ছে 4000 কেজি, 4000 কেজি থেকে যদি আমার 200 কেজি পড়ে যায় সেক্ষেত্রে কি থাকতেছে 3800 কেজি। সো ডিভাইডেড বাই হচ্ছে 3800। আমার তো বেগটাই জানতে চাইছে, মানে বেগের পরিবর্তন। সো বেগের পরিবর্তন জানতে চাইলে আমি তো আদি বেগ জানি 19 ms ইনভার্স 1, আমার তো শেষ বেগটা জানতে হবে। আচ্ছা, সো সেক্ষেত্রে কাটাকাটি করলে কত আসে বলতো? 220। তার মানে 20 হচ্ছে V2 আর আদি বেগ ছিল হচ্ছে 19, তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 1 ms ইনভার্স 1। 8 এর অ্যান্সার কি দিয়েছো? সবাই কি বুঝছো? এটা বেগের পরিবর্তন জানতে চাইছে, তাহলে V2টা যদি বের করি তার মানে V1 তো আমি জানি, V2 মাইনাস V1 টাই হচ্ছে আমার বেগের পরিবর্তন। হ্যাঁ, রাকিবুল হাসান রিয়াদ অ্যান্সার দিয়েছে এটা ডি, তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট কোশ্চেনে যাই। 1 কেজি ভরের একটা পাথর সোজা নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা 7.8 নিউটন হলে পাথরটার ত্বরণ কত? আচ্ছা, তো একটা পাথর হচ্ছে নিচের দিকে পড়তেছে, যেহেতু বলছে বাধা, বাধা সব সময় কি কাজ করে? এটা পড়তেছে নিচের দিকে, বাধা যদি হয় তাহলে অবশ্যই হচ্ছে বাধাটা বা বাধা যে বলটা আছে সেটা হচ্ছে উপরের দিকে কাজ করবে। আচ্ছা, তার মানে আমরা কি জানি এফ নেট হচ্ছে এফ নেট ইকুয়াল হচ্ছে এম এ। তাহলে বস্তু পড়তেছে যেহেতু, তার মানে বস্তুর ভর বা ওজন যেটা সেটা হচ্ছে mg, আর বাতাসের বাধা নেট
নিচের দিকে পড়তেছে, তাহলে আমরা কোনটাকে পজিটিভ ধরবো? বস্তুর ত্বরণ কোন দিকে বলো তো? বস্তুর ত্বরণ কিন্তু এইদিকে, তার মানে এই বলটা হচ্ছে আমার বড়, বা নিচের দিকে যে বলটা নিয়ে পড়তেছে সেই বলটা হচ্ছে কম্পারেটিভলি বড়, মানে তার ওজনটা বড়। না হলে কিন্তু কি করতো সে, বাতাসের বাধা যদি সে বেশি হইতো তাহলে কিন্তু সে নিচের দিকে না পড়ে উপরের দিকেই যাইতো, সেটা না। তার মানে হচ্ছে কি mg মাইনাস, এখানে বাতাসের বাধা কত দেওয়া? বাতাসের বাধা দেওয়া হচ্ছে 7.8 ইকুয়াল হচ্ছে ma। তাহলে অ্যান্সার কত বলো? m তো 1 কেজি, তার মানে 9.8 মাইনাস 7.8, তাহলে হচ্ছে 2। ত্বরণটা আসতেছে তার মানে 2 ms ইনভার্স 2। আচ্ছা 9 এর অ্যান্সার সি দিয়েছে অনেকে। সাদি অ্যান্সার দিয়েছে, তারপরে রাকিবুল হাসান রিয়াদ অ্যান্সার দিয়েছে 9 এর সি, হাবিবুল অ্যান্সার দিয়েছে সি, নাবিলাও অ্যান্সার দিয়েছে সি। তাহলে অ্যান্সার কত হচ্ছে? সি, 2 ms ইনভার্স 2। নেক্সট কোশ্চেনে যায়, একটা ধারকের দুইটা পাতের মধ্যে বিভব পার্থক্য v এবং ধারকের সঞ্চিত শক্তি u, ধারকের বিভব বৃদ্ধি করে 2v করা হলে সেক্ষেত্রে সঞ্চিত শক্তি বৃদ্ধি পেয়ে কত হবে? আচ্ছা, সো ধারকের ক্ষেত্রে আমরা কি জানি? u ইকুয়াল হচ্ছে হাফ সি ভি স্কোয়ার। তার মানে হচ্ছে কি, দেখো এখানে সঞ্চিত শক্তির সাথে এই যে আমার বিভব পার্থক্য সেটার সম্পর্কটা কি? u ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, মানে হচ্ছে তোমার বিভবের বর্গের সমানুপাতিক। সো যদি তোমাকে এক্ষেত্রে u2 বের করতে বলে, u2টা হবে হচ্ছে আমার n স্কোয়ার ইন্টু ভি, সরি n স্কোয়ার ইন্টু হচ্ছে u1, u2টা হচ্ছে n স্কোয়ার ইন্টু u1। nটা কি বলো? কত গুণ হয়েছে, মানে আমার বিভব পার্থক্যটা কত গুণ হয়েছে। প্রথমত আমার বিভব পার্থক্য ছিল v, শেষ ক্ষেত্রে আমার বিভব পার্থক্য হচ্ছে 2v, তার মানে দ্বিগুণ করা হয়েছে। তাহলে n এর মানটা কত? n এর মানটা হচ্ছে 2, 2 স্কোয়ার করলে হচ্ছে কি 4, 4u1, তার মানে u2টা হচ্ছে 4u1। সো এই ফর্মুলা দিয়ে করবা, u2 হবে হচ্ছে আমার n স্কোয়ার ইন্টু u1। 10 এর অ্যান্সার দিয়েছে আব্দুর রহিম, অ্যান্সার দিয়েছে 10 এর এ, রাকিবুল হাসান রিয়াদ অ্যান্সার দিয়েছে 10 এর এ। তাহলে অ্যান্সার কত আসতেছে? অ্যান্সার আসতেছে 4u। u2 জানতে চাইলে n স্কোয়ার ইন্টু u1। C1 C2 C3 তিনটা ধারকের শ্রেণীতে সংযুক্ত করলে তুল্য ধারকত্ব হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে। দ্বিতীয় ও তৃতীয় ধারকের মান যথাক্রমে 2 এবং 3 মাইক্রোফ্যারাডে হলে প্রথমটার মান কত? বাচ্চাদের ম্যাথ করো তো দেখি অ্যান্সার কত আসে তোমাদের। আচ্ছা সবাই হচ্ছে লাইভটা একটু শেয়ার করো, আর যদি কেউ শেয়ার করে তার স্ক্রিনশটটা আমাদের পেজে দাও, তাহলে তোমাকে হচ্ছে আজকের যে আমাদের আরইউ মিশন আরইউর যে কোশ্চেন অ্যানালাইসিস করছে ফিজিক্স আর ম্যাথের, এই স্লাইডটা হচ্ছে তোমাকে দেওয়া হবে। সবাই অ্যান্সার দাও। টেনের এ, নাবিলার, রিয়াদ সবাই 10 এর অ্যান্সার দিয়েছে। আচ্ছা সাদিয়া অ্যান্সার দিয়েছে 11 এর বি, রাকিবুল হাসান রিয়াদ অ্যান্সার দিয়েছে 11 এর বি। আচ্ছা তো দেখো আমাদের হচ্ছে ধারককে শ্রেণীতে, ধারক আর রোধের সম্পর্কটা কিন্তু উল্টা। ধারক যখন শ্রেণীতে থাকে সেক্ষেত্রে আমরা কি করি, মানে ইনভার্স দিয়ে বের করি, আর ধারক যখন হচ্ছে সমান্তরালে থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে মানে নর্মালি যে যোগটা করি, আর সেটা কিন্তু রোধেরটা উল্টা। রোধের যখন শ্রেণীতে বলে তখন আমরা যোগ করি, আর যদি রোধের সমান্তরালে বলে তাহলে হচ্ছে ইনভার্স করে করি। সো দেখো এখানে যেহেতু আমাদের শ্রেণীতে বলছে, তার মানে কি 1/c বা তুল্য রোধটা আসবে হচ্ছে 1/c1 প্লাস 1/c2 প্লাস হচ্ছে 1/c3। তাহলে তুল্য রোধ আমাকে কত বলছে? তুল্য রোধ কিন্তু বলছে হচ্ছে 1 মাইক্রোফ্যারাডে, তার মানে 1 বাই কত, c1টাই আমি বের করি, 1/2 প্লাস হচ্ছে 1/3। 1/c1 কত আসতেছে? এখানে 3 দুগুণে হচ্ছে 6, 6 5, 6/5, আর এটা হচ্ছে 1। 1 মাইনাস 6/5 করলে কত আসে?
1/6, তাহলে 1/C1 আসতেছে হচ্ছে আমার 1/6, তার মানে C1 আসবে কত 6। আচ্ছা 11 এর অ্যান্সার দিয়েছে সবাই, সাদিয়া আফরিন, রাকিবুল হাসান রিয়াদ, আব্দুর রহিম অ্যান্সার দিয়েছে, নাবিলাও অ্যান্সার দিয়েছে। সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। তারপরে যে কোশ্চেনটা, দুইটা গাড়ি একই সময়ে একই স্থান থেকে যাত্রা শুরু করলো, তাদের অবস্থান যদি x1 টি এটি প্লাস বিটি স্কোয়ার এবং x2 হচ্ছে এফটি মাইনাস টি স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয়, তাহলে কত সময়ে তাদের বেগ একই হবে? আচ্ছা, তো তোমরা তো নিশ্চয়ই জানো যে আমরা যখন সরণকে ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে পাই বেগ, বেগকে যখন আবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে পাই হচ্ছে ত্বরণ। কি বললাম? সরণকে ডিফারেন্সিয়েট করলে আমি পাই হচ্ছে বেগ, বেগকে যখন আবার ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে পাই হচ্ছে ত্বরণ। আচ্ছা, এখন যদি উল্টা দিক থেকে আসি, তাহলে ত্বরণকে ইন্টিগ্রেট করলে পাই হচ্ছে আমি বেগ, আবার বেগকে ইন্টিগ্রেট করলে পাই হচ্ছে সরণ। সো এটা একটু সবাই মাথায় রাখবা, সরণকে ডিফারেন্সিয়েট করলে পাই বেগ, বেগকে ডিফারেন্সিয়েট করলে পাই ত্বরণ। এখন যদি উল্টা দিক থেকে আসতে চাই, তাহলে ত্বরণকে ত্বরণকে যদি ইন্টিগ্রেট করি তাহলে পাই বেগ, বেগকে ইন্টিগ্রেট করলে পাই হচ্ছে সরণ। সো আমাকে এখানে যেটা দেওয়া হয়েছে, সরণের সমীকরণ দেওয়া আছে, আমাকে হচ্ছে বেগ বের করতে হবে। সো সেক্ষেত্রে আমার কিন্তু ডিফারেন্সিয়েট করতে হবে x1t। তাহলে প্রথমটার জন্য আমার কত আসতেছে, a প্লাস 2bt ইকুয়াল কি আসতেছে, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসতেছে, দুইটা ব্যাগ কিন্তু একই হবে বলছে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করে যেটা পাবো এটা ইকুয়াল হবে সেকেন্ডটাকে ডিফারেন্সিয়েট করে যা পাবো সেটা কি থাকতেছে, f মাইনাস 2t, a মাইনাস f মাইনাস টিটা যদি কমন নিয়ে নেই তাহলে কি থাকতেছে, 2 মাইনাস হচ্ছে 2b। টুটাও আই গেস কমন নেওয়া যায়। সো সেক্ষেত্রে থাকতেছে হচ্ছে মাইনাস 2টি যদি কমন নিয়ে নেই 1, এই পাশে থাকলে তো আসবে হচ্ছে মাইনাস, তার মানে আসবে হচ্ছে প্লাস, প্লাস হচ্ছে বি। সো অ্যান্সার দাও তো দেখি, টি ইকুয়াল কি আসতেছে, a মাইনাস এফ ডিভাইডেড বাই 1 প্লাস বি। সো কোনটা আসে অ্যান্সার? 13 অ্যান্সার দাও তো সবাই। তেরো 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 অ্যান্সার দাও। নাবিলা দিয়েছে ডি। ডি কিভাবে হয়? বাকিরা কই? সরি 12 না, 12-র অ্যান্সার, 12 ডি। আচ্ছা 12 ডি, 12 ডি, 12 ডি। সো হচ্ছে তোমরা হচ্ছে প্লাস মাইনাসটা একটু ইয়ে করে নিও, এর পাশে মানে মাইনাস নিয়ে আসলে আমার কি থাকতেছে, এ মাইনাস এ হয়ে যাবে, আর ওই পাশে থাকতেছে হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, সো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট আমার হচ্ছে মুক্তিবেগ ভি এর সাথে একটি কৃত্রিম উপগ্রহের বেগের সম্পর্ক। সো এটার অ্যান্সার দিয়ে দাও সবাই। মুক্তিবেগের সাথে কৃত্রিম উপগ্রহের বেগের সম্পর্ক।
আচ্ছা, অলরেডি অনেকে অ্যান্সার দিছো। 13C 13C 13C। আচ্ছা, ভি হচ্ছে কৃত্রিম উপগ্রহের যে বেগ সেটা আমরা কি জানি, রুট জিএম বাই আর প্লাস এইচ। এখন এখানে আমি হচ্ছে এইচ কনসিডার করব না, আর মানে এইচ হচ্ছে লেস দেন আর কনসিডার করব। এইচ আর এর থেকে খুব ছোট, এটা কনসিডার করে নিব। তাহলে আর প্লাস এইচ অ্যাপ্রক্সিমেটলি হচ্ছে আর হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা হচ্ছে মুক্তিবেগে যে এসকেপ ভেলোসিটি ওইটার ফর্মুলাটা জানি হচ্ছে √2 GR। সো এটা যদি আমরা হচ্ছে একটু ইয়ে করতে চাই, জিএম ইকুয়াল আমি কি জানি, এটাকে লিখতে পারি না হচ্ছে জি ইকুয়াল হচ্ছে জিএম বাই আর স্কোয়ার। সো এটাকে কি লেখা যায়, আমি যদি আর স্কোয়ার কাটাকাটি যাই, উপরে থাকতেছে হচ্ছে একটা আর, তার মানে কি থাকতেছে √GR। জিএম কে লেখা যাবে হচ্ছে GR², আর নিচে থাকতেছে আর কাটাকাটি √GR। আচ্ছা, সো এখন যদি আমি দেখি এখানে দেখো, এটাকে যদি ইয়ে করি, তার মানে √2 ইন্টু √GR। √GR কে কি লেখা যাচ্ছে, √GR কে কিন্তু কৃত্রিম উপগ্রহের বেগ লেখা যাচ্ছে। তার মানে ভিই ইকুয়াল আসতেছে হচ্ছে √2V। তাহলে অপশনে কোনটা আছে দেখো, অপশনে আছে হচ্ছে ভি ইকুয়াল আছে হচ্ছে বিই বাই √2, তার মানে অ্যান্সারটা হচ্ছে সি। আমরা যেটা বের করছি এটা হচ্ছে এসকে ভেলোসিটির সাথে √2 ইন্টু ভি। সো ভিটা যদি এই পাশে নিয়ে আসি, তার মানে এটা থাকতেছে হচ্ছে বিই বাই √2। কিসের সাউন্ড হচ্ছে মাঝে মাঝে? আচ্ছা, তারপরেরটাতে যাই, আই প্লাস জি এবং আই এর মধ্যবর্তী কোণ কত? সো এটা হচ্ছে সবাই কমেন্ট করো, ভেক্টর থেকে আসছে। সি, বিজয় অ্যান্সার দিয়েছে সি। আচ্ছা, সবাই হচ্ছে 13 অ্যান্সার দিয়েছে, এবার হচ্ছে 14 অ্যান্সার বলো। আচ্ছা, সো আমরা কি জানি বলতো, এ ডট বি যদি করি তাহলে কি থাকতেছে, এ বি কস থিটা। হ্যাঁ, তাহলে থিটা যদি বের করি, থিটাটা কি আসতেছে, কজ ইনভার্স এ ডট বি, আর নিচে থাকতেছে হচ্ছে এ বি এর মান। তাহলে এ ডট বি করলে কত আসে, এখানে আসতেছে হচ্ছে 1, তার মানে কজ ইনভার্স 1। আর এর মান আর বি এর মান, এর মান কত, এর মান হচ্ছে √1 প্লাস 1, 1² তো 1ই, তার মানে 1 + 1 হচ্ছে 2, তাহলে থাকতেছে হচ্ছে √2। আর এটার ভ্যালু তো হচ্ছে 1, তার মানে কজ ইনভার্স 1 বাই √2, এটার মান তোমরা সবাই জানো, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত, 14। হ্যাঁ, এটার অ্যান্সার সবাই দিয়ে দিয়েছো, 14D। পরেরটাতে যে একটা তাপ ইঞ্জিনের কার্যকর পদার্থ 200°C তাপমাত্রার উৎস থেকে 1000 জুল তাপ গ্রহণ করে এবং 305 কেলভিন তাপমাত্রায় তাপগ্রাহকে 600 জুল তাপ বর্জন করলে দক্ষতা কত হবে? কার্নোর ইঞ্জিন থেকে আসছে। সো 15 নাম্বার কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও সবাই। পনেরো নাম্বার কোশ্চেনের অ্যান্সার দাও। সো এখানে হচ্ছে Q2টা কি, Q2টা হচ্ছে আমার তাপ গ্রাহকের তাপমাত্রা, আর Q1টা হচ্ছে উৎসের তাপমাত্রা। তাহলে Q2 কত দেওয়া আছে, তাপ গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 600 জুল দেওয়া আছে, Q1 হচ্ছে উৎসের তাপমাত্রা হচ্ছে 1000 জুল দেওয়া আছে, ইন্টু 100%। তাহলে কত আসতেছে দেখো, কাটাকাটি করি, 6/10, তাহলে থাকতেছে কি 10 - 6 হচ্ছে 4, তার মানে এটা কি আসতেছে, এটা আসতেছে হচ্ছে 0.4 × 100%, তাহলে কি 40% হচ্ছে অ্যান্সার। হ্যাঁ,
15 এর এ, 15 এর এ, 15 এর এ, তাহলে অ্যান্সার কত আসতেছে? 14%। আচ্ছা, এর মধ্যে আজকে হচ্ছে আমাদের ক্লাসটা, এটা আমাদের লাস্ট কোশ্চেন ছিল, আজকে ক্লাসটা শেষ হলো। সো তোমরা হচ্ছে যারা আর ইউ ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য কিন্তু আমাদের এই যে মিশন আর ইউ যে কোর্স, সেটাতে তুমি চাইলে এনরোল করতে পারো। সেটাতে হচ্ছে আমরা একদম আমাদের পক্ষে, মানে আমাদের এন্ড থেকে যতটুকু করা পসিবল, আমরা হচ্ছে হার্ট অ্যান্ড সোল ট্রাই করবো তোমার যাতে শেষ সময় একটা সেরা প্রস্তুতি হয়। সো সেটার জন্য তুমি আমাদের যে কোর্সটা আছে মিশন আর ইউ প্লাস জিএসটি, সেটাতে তুমি এনরোল করতে পারো। আর যারা হচ্ছে এগ্রি ডেডিকেটেড প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য শেষ সময় ভালো প্রস্তুতির জন্য তোমরা হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচটা আছে, সাথে তো এক্সাম ব্যাচের সাথে কিন্তু তুমি ম্যারাথন ক্লাসটা ফ্রি পাচ্ছ শেষ সময় রিভিশনের জন্য। সো সেটাতেও তুমি এনরোল করতে পারো। আর এই সব ডিটেলস জানার জন্য তুমি যেটা করতে পারো, যে আমাদের হচ্ছে যে এডমিশন ওয়ারিয়ার্স পেজ আছে, সেটাতে যদি মেসেজ দাও তাহলে তোমাকে ডিটেলস জানিয়ে দেওয়া হবে। সো আজকে ক্লাসটা এ পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট কোনো দিন অন্য কোনো টপিক নিয়ে বা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে ক্লাসে আসবো। সো আর আজকে ক্লাসটা কেমন লাগলো তোমরা হচ্ছে সবাই একটু কমেন্টে জানাও তো, বা এরকম ক্লাস তোমরা আর চাও নাকি সেটাও একটু সবাই কমেন্টে জানাও। আচ্ছা, সাদিয়া আফরিন লিখেছে সুন্দর আপু, থ্যাংক ইউ সাদিয়া। তানজিম আহমেদ লিখেছে বেস্ট ক্লাস আপু, থ্যাংক ইউ। আচ্ছা, সাদিয়া হচ্ছে এমন ক্লাস চাই আরো, সাদিয়া তো আমার অনেক ক্লাস করছে, স্টুডেন্ট ছিল। আচ্ছা ঠিক আছে, তো তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। অন্য একদিন অন্য কোনো ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। অনেক ভালো, নেক্সট কবে লাইভ নিবে? আমাদের পেজে হচ্ছে আপডেট পাবা ভাইয়া, পেজটা ফলো দিয়ে রাখো। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।